আসসালামু আলাইকুম। নিপুণ টেকের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা শ্রেষ্ঠ উপন্যাস পুতুল নাচের ইতিকথা। বাস্তবতার ভিত্তিতে এটি একটি সামাজিক উপন্যাস। আজকের আলোচনায় থাকছে উপন্যাসের নামকরণের সার্থকতা, উপন্যাসের প্রধান চরিত্র শশী, গোপাল, কুসুম, পরাণ, মতি, কুমুদ, যাদব পণ্ডিত এই চরিত্রগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সমগ্র উপন্যাসের মধ্যে কি কি ব্যঞ্জনা রয়েছে তার বিবরণ। আলোচনার পূর্বে বলি, তোমরা যারা আমার ভিডিও বা আমার চ্যানেলে নতুন তারা বাংলা সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখো। যারা আমার ভিডিওগুলি দেখছো তারা লিঙ্কটা শেয়ার করে রেখো বন্ধুদের সঙ্গে, যাতে সকল ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং যাতে তারা উপকৃত হয়। আজকের আলোচনার শুরুতেই রয়েছে উপন্যাসটির নামকরণের সার্থকতা। পুতুল নাচ সাধারণভাবে আমরা দেখেছি এটি একটি মনোরঞ্জনের বিষয়বস্তু। স্টেজে অনেকগুলো পুতুল রেখে দড়ি দিয়ে সেগুলোকে নাচানো হয়, কিন্তু কে নাচাচ্ছে তাকে দেখা যায় না। যে এই পুতুলগুলোকে তার ইচ্ছে মতো নাচিয়ে একটি ঘটনা বা কাহিনী উপস্থাপন করে সেই কিন্তু পুতুলগুলোকে নিয়ন্ত্রণ করে। এই পুতুল নাচকে কেন্দ্র করেই মানিক বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসের নাম দিয়েছেন পুতুল নাচের ইতিকথা। কেননা তিনি যে চরিত্রগুলো তৈরি করেছেন তারা নিজের জীবন নিজে নিয়ন্ত্রণ করতে চাইলেও কোনো এক শক্তি বা নিয়তের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়েছে। প্রত্যেকটি চরিত্র যেন সমাজ, বন্ধুবান্ধব, প্রেমিক কিংবা পরিবার কোনো না কোনো মাধ্যমে প্রভাবিত হচ্ছে। এটি নামকরণের সার্থকতা। এই উপন্যাসের মাধ্যমে মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন বাস্তবে আমরা প্রত্যেককেই রঙ্গমঞ্চের অভিনেতা। কোনো শক্তি বা নিয়তি দ্বারা আমরাও নিয়ন্ত্রিত। জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিয়তি যেন আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা যেন নিতান্ত পুতুলের মতো। পুতুল নাচে পুতুলেরা যেমন তাদের নিয়ন্ত্রক বা মালিক দ্বারা সর্বদা চালিত হয়, ঠিক তেমনই কোনো অদৃশ্য শক্তির বন্ধন দ্বারা নিয়তি আমাদের যেন সর্বদা সেভাবেই পরিচালিত করে। এই কথাটি ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসে তুলে ধরতে চেয়েছেন। উপন্যাসের প্রধান চরিত্র হলো শশী। শশী একজন গাওদিয়া গ্রামের হলেও তার অধিকাংশ সময় কেটে যায় কলকাতায়। সে সদ্য ডাক্তারি পাশ করা একজন আধুনিক যুবক। একজন আধুনিক ডাক্তার হওয়া সত্ত্বেও গ্রামের জীবন ও বন্ধনে সে আবদ্ধ। শশী যেহেতু ডাক্তার, তাই সে গ্রামের আর 5টা মানুষের থেকে আলাদা, এটা বলাই বাহুল্য, এবং সে কুসংস্কার মুক্ত, যার মধ্যে ছিল অনেক আশা, স্বপ্ন ও সম্ভাবনা, যার ফলে সে একটি সুন্দর ভবিষ্যৎ লাভ করবে। কিন্তু উপন্যাসের পরিণতি হয় তার বিপরীত। আলোচ্য উপন্যাসে শশী গাওদিয়া গ্রামের একজন গণ্যমান্য বনেদি ব্যবসায়ী গোপালের পুত্র। এখানে গোপাল চরিত্রটি একজন সুদখোর মহাজন ব্যবসায়ী। টাকার জন্য বা ব্যবসায়িক লাভের জন্য সে ভুল কাজ করতেও পিছপা হয়নি। এই দিক থেকে পিতা পুত্রের মতবিরোধ, তাই তাদের মাঝে দ্বন্দ্বের দিকটিও উপন্যাসে আলোচ্য বিষয়। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি শুরু হয় এক নৈর্ব্যক্তিক অসহায় মৃত্যু দৃশ্য দিয়ে। আমরা দেখি শশী নৌকা করে গাওদিয়া গ্রামে ফিরছে। তখন সে লক্ষ্য করে বজ্রাঘাতে বটগাছের নিচে ঠেস দিয়ে এক মৃতলোক দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে সে দেখে তার গ্রামের এক ব্যক্তি, সে হারু ঘোষ। হারুর মৃত্যু দিয়েই শুরু হয় উপন্যাস। এখানে হারু চরিত্রটি হলো গয়লা বংশজাত ব্যক্তি। তার পুত্র পরাণ এবং পুত্রবধূ কুসুম, এবং তার রয়েছে একটি অবিবাহিত কন্যা, তার নাম মতি। এখানে হারুর কন্যা মতি, এই মতির জন্য সম্বন্ধ দেখতে গিয়েই হারু ঘোষের মৃত্যু হয়। পরে গ্রামের মানুষ চায় মতির গ্রামেই এক ভালো পরিবারে বিয়ে হোক, কিন্তু পরাণ একটু উচ্চাকাঙ্ক্ষা রাখে। সে চায় তার সুন্দরী বোনের এক সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে বিয়ে হোক। আমরা দেখি পরাণ মতির জন্য শশীকে মনে মনে পছন্দ করে, কিন্তু এখানে রয়েছে আরও একটি কাহিনী। পরাণের স্ত্রী কুসুম তার বিবাহিত জীবনে অসুখী। পরাণ সে একটু নিরস মনস্ক ব্যক্তি। পরাণ অধিকাংশ সময়ে অসুস্থ থাকে। অন্যদিকে 23 বছর বয়সী বাজা মহিলা কুসুম,
ঠিক এই শব্দগুলি দিয়ে মানিক কুসুমকে ব্যঞ্চিত করেছেন। প্রচণ্ড সুন্দর না হলেও তার চেহারায় একটা আকর্ষণ রয়েছে। মনে মনে সে যে শশীকে পছন্দ করে তার আচরণে তা বোঝা যায়। পরস্ত্রী হওয়া সত্ত্বেও কুসুম বারবার শশীর কাছে এসে দাঁড়ায়। তার ভালোবাসা অনেকটা বেশি দৈহিক যতটা না মানসিক। কিন্তু উপন্যাসের শেষে আমরা দেখি কুসুম তার উন্মাদ যৌবন শশীর কাছে উপস্থাপন করেও কোনো পজিটিভ অ্যাপ্রিসিয়েট না পাওয়ায় সে নিজেকে কন্ট্রোল করে গাওদিয়া গ্রাম ত্যাগ করে। আমরা এই দিকটি প্রথমে একতরফা দেখলেও যখন কুসুম গ্রাম ত্যাগ করে তখন যেন শশীর কাছে পুরো গ্রামটা শূন্য শূন্য লাগে। এখানে নিয়তির এক অনিয়ন্ত্রিত লীলা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো মতির আখ্যান। মতির শশীর সাথে বিবাহ হয়নি ঠিকই, কিন্তু সে একটি অদ্ভুত জীবন পেয়েছিল শেষ পর্যন্ত। সে জীবনটি দিয়েছিল শশীর বন্ধু কুমুদ। কুমুদ কার্যক্ষেত্রে যাত্রা দলের হয়ে গাওদিয়া গ্রামে আসে। তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। শেষে কুমুদ এবং মতি দুজনেই বিয়ে করে। তারা গিয়েছিল কলকাতায়। একজন বনেদি পরিবারের মেয়ে কীভাবে যাত্রা দলের ছেলের সাথে ভবঘুরে নিজের জীবন ভাসিয়ে দেয় সেটি মানিক বন্দ্যোপাধ্যায় এখানে ফুটিয়ে তুলেছেন। এই উপন্যাসের আরও দুটি প্রধান চরিত্র হলো নন্দলাল এবং বিন্দুবাসিনী। ব্যবসায়িক নন্দলাল গাওদিয়া গ্রামে এলে গোপাল জোর করে তার মেয়ে বিন্দুবাসিনীর সাথে তার বিয়ে দেয়। স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও নন্দলালের সাথে জোর করে বিয়ে দেওয়ায় নন্দলাল বিন্দুবাসিনীকে স্ত্রীর মর্যাদা দেয়নি। নন্দলাল বিন্দুবাসিনীকে আশ্রিতা হিসেবে একটি বাড়িতে রাখে। নন্দলাল রাতে মদ পান করে কোনো অন্য মেয়েকে নিয়ে এসে বিন্দুবাসিনীর ঘরে আশ্রয় নিত। কিন্তু আমরা উপন্যাসের শেষে গিয়ে দেখি নন্দলালের পূর্ব স্ত্রী মারা গেলে ধীরে ধীরে সে বিন্দুবাসিনীকে মেনে নেয়। সে নন্দলাল বিন্দুবাসিনীকে তার পূর্ব বাড়িতে নিয়ে যায় এবং তারা স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করে। এই উপন্যাসের আরও দুটি প্রধান চরিত্র হলো যামিনী কবিরাজ এবং সেনদিদি। গ্রামে যামিনী কবিরাজ ও শশীর আত্মারের মধ্যে একটি মতবিরোধ হয়। সেনদিদি শশীকে পছন্দ করে। সেনদিদি ছিল রূপে অনন্যা, কিন্তু বসন্ত রোগ তার রূপ কেড়ে নেয়। বসন্তের মতো রোগ হয়েও শশী তাকে সুস্থ করে। কিন্তু শেষে আমরা দেখি গোপালের সাথে সেনদিদির অবৈধ সম্পর্ক। বুড়ো বয়সে একটি সন্তানও লাভ করে তারা। শশীর এরকম করুণ দৃশ্য দেখে প্রচণ্ড খারাপ লাগে। কিন্তু বাচ্চা প্রসবে সেনদিদি যখন মারা যায় এবং গোপাল গ্রাম ত্যাগ করে তখন শশী গ্রামে থেকেই সে ছোট্ট শিশু দায়িত্ব পালন করে। ধীরে ধীরে এই গ্রাম থেকে সকলেই চলে যায় কিংবা অনেকেই মারা যায়, কিন্তু শশী সেই গ্রামেই থেকে যায় এবং সে তার দায়িত্বগুলো পালন করে যায়। এই উপন্যাসে আরও দুটি প্রধান চরিত্র হলো যাদব পণ্ডিত ও পাগল দিদি। যাদব পণ্ডিত ও পাগল দিদির পরিণতি আলোচ্য উপন্যাসের একটি আলোচ্য ঘটনা। ভবিষ্যৎ জানা অর্থাৎ নিজে একজন ভবিষ্যৎ প্রতিষ্ঠা পণ্ডিত, এটা প্রতিষ্ঠা করবার জন্য কোনো ব্যক্তি কতদূর অগ্রসর হতে পারে তার প্রতিফলন দেখতে পাই এই দুটি চরিত্রে। তারা আফিম সেবনের মাধ্যমে তাদের মৃত্যুকে বরণ করে নেয়। এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর মাধ্যমেই উপন্যাসটি শেষ হয়েছে। প্রত্যেকটি চরিত্র তার নিয়তি বা কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। এত সুন্দর করে প্রত্যেকটি চরিত্রকে মানিক বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে তুলে ধরেছেন। এই উপন্যাসে প্রত্যেকটি চরিত্রকেই তিনি পরিপূর্ণতা লাভ বা পরিপূর্ণতা দেখিয়েছেন, কিন্তু এই উপন্যাসে একমাত্র শশীর চরিত্রটিকেই পরিপূর্ণ করেননি। এই শশী চরিত্রটির শেষ পরিণতি কী হবে মানিক বন্দ্যোপাধ্যায় তা দেখাননি। ঔপন্যাসিক একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়েই এই উপন্যাসটি শেষ করেছেন। এই উপন্যাসটির আরও অনেকগুলো জায়গায় বিশ্লেষণ করার ছিল, কিন্তু আমি খুব ছোট করে এই উপন্যাসটি তোমাদের কাছে তুলে ধরলাম। আলোচনা ভালো লাগলে লাইক দিও, লিঙ্কটি বন্ধুদের কাছে শেয়ার করিও
এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করিও। ভালো থেকো। আল্লাহ হাফেজ।